ভেরি গুড ইভিনিং অল ডিয়ার স্টুডেন্ট, কর্মবার্তা অনলাইন পরিবার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের সবচেয়ে প্রিয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেন সবচেয়ে প্রিয় ক্লাস? গত ক্লাসটি করিয়েছি, তোমরা এত সুন্দর কমেন্টস করেছো, তোমাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। এবং অনেকে ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিয়েছো, তোমাদেরকে মোস্ট ওয়েলকাম অ্যান্ড মেনি মেনি থ্যাঙ্কস। চলো, এই ক্লাসের আমাদের টার্গেট কি? 100% তোমাদেরকে জিকে জিএস কমন দেওয়া। এই ক্লাসের মাধ্যমেই তোমাদেরকে জিকে জিএস শিখিয়ে দেবো, এটা আমরা তোমাদেরকে প্রমিস করেছিলাম। আশা করি এই ক্লাসটার মাধ্যমে তুমি জিকে জিএস এমনভাবে আমরা করাবো যা তোমার মাথায় গেঁথে যাবে এবং তোমরা পরীক্ষায় আসলে ঘরে কম পড়াতে তোমরা এগুলো মাথায় তোমাদের থাকবে। এবং প্রিভিয়াস ইয়ারগুলোতে যে কোশ্চেনগুলো বিভিন্ন এক্সামে এসেছে সেন্ট্রাল এবং স্টেট লেভেলের, সেই কোশ্চেনগুলো আমরা ক্লাসে করাচ্ছি। 2024 আমরা জিকে জিএসের ক্লাস করিয়েছিলাম, টার্গেট ছিল 100% কমন। ইয়েস, 80+ আমরা কমন দিয়েছি। 2025 আমরা শুরু করেছি, এটা আমাদের ক্লাস নাম্বার 3। আমাদের টার্গেট 100% কমন দেওয়া, আমাদের আশা 80-90% আমরা কমন দেব। ঠিক আছে, চলো। আর আগের ক্লাসগুলো দেখার জন্য আমাদের প্লেলিস্ট রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে চেক আউট করে নেবে। ক্লাসটি ডিটেলসে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে তোমাদের কাছে। আবারও আমরা বলছি, আমরা দায়িত্ব নিচ্ছি। ঠিক আছে, তাছাড়া বিভিন্ন এক্সামে তোমরা যারা প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি 2, আপকামিং ফরেস্ট গার্ড, আপকামিং ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে আরপিএফ, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, টিপিএসসি কম্বাইন 3, তাছাড়াও অলমোস্ট অল এক্সামের নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। প্রথমে খবর নেবে যে কর্মবার্তা অনলাইন নোটস প্রিভিয়াস ইয়ারগুলোতে কেমনটা কমন পড়েছে বা কমন পড়ে, তারপরে আমাদের থেকে নোট নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। 2025-এ অনেক জব আসছে, নিজেকে প্রিপেয়ার করে রাখো, যে কোনো একটি না একটি জব তুমি ছিনিয়ে নিতে পারবে। চলো আমরা শুরু করছি, টাইম লস করব না। প্রথম কোশ্চেনটা কি দেখো, তোমরা যারা জানো অবশ্যই কমেন্টস করবে। পাখির উড়া নিউটনের কোন গতিসূত্রকে সমর্থন করে? পাখি যে আকাশে উড়ে, এটা নিউটনের কোন গতিসূত্রকে সমর্থন করে? আচ্ছা, তোমাদেরকে আমি উত্তরটা বলে দিই, তারপর তো আমরা ডিটেলস ডিসকাস করব। এটা রাইট অ্যান্সার হবে তৃতীয় গতিসূত্র। পাখির উড়া নিউটনের তৃতীয় গতিসূত্রকে, অপশন নাম্বার সি, তৃতীয় গতিসূত্রকে সমর্থন করে। কিভাবে করে দেখো, আমাদের প্রথমে তৃতীয় গতিসূত্রটা জানতে হবে। নিউটনের তৃতীয় গতিসূত্রতে কি বলা হয়েছে? বলা হয়েছে দুটি বস্তু যখন পরস্পরের সংস্পর্শে আসে তখন একে অপরকে সমানভাবে বল প্রয়োগ করে, মানে বিপরীতমুখী বল প্রয়োগ করে। মানে যখন পাখিটা যেমন আকাশে উঠছে, উপর থেকে বল ক্রিয়া করবে এবং নিচে থেকে প্রতিক্রিয়া করবে, তখন কি হবে? উপর থেকে ক্রিয়া এবং নিচে থেকে প্রতিক্রিয়া করবে, তখনই পাখিটা আকাশে উঠতে পারবে। নিউটনের তৃতীয় গতির সূত্র তো এটাই বলা হয়েছে, দুটি বস্তু যখন পরস্পরের সংস্পর্শে আসে তখন তারা একে অপরের উপর সমান বল প্রয়োগ করে, বিপরীতমুখী, মনে রাখবে, বিপরীত দিক থেকে সমান বল প্রয়োগ করে। যেটা এটাই হচ্ছে, উপর দিকে ক্রিয়া করছে বল এবং নিচে থেকে প্রতিক্রিয়া করছে, সেই কারণে পাখিটা উঠতে পারছে। সুতরাং পাখির উড়া নিউটনের তৃতীয় গতিসূত্রকে সমর্থন করে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? কোনো ডাউট নেই? ওকে, চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। 2 নম্বর কোশ্চেন, ভারত ও চীনের মধ্যে বিখ্যাত রেশম পথ মানে স্কিল রুট কে চালু করেন? ভেরি ইম্পর্টেন্ট, আমি ইমেজে দিয়ে দিয়েছি, তোমরা দেখেই আনসারটা দিতে পারবে। ভারত ও চীনের মধ্যে বিখ্যাত রেশম পথ স্কিল রুট কে চালু করেন? চালু করেন কে? কনিক্স। ঠিক না, অপশন সঠিক উত্তর হবে অপশন বি নাম্বার, কনিক্স ভারত ও চীনের মধ্যে বিখ্যাত স্কিল রুটকে চালু করেন। আচ্ছা, কনিষ্ককে তোমরা জানো? ইয়েস, কনিষ্ক হলেন কুষাণ বংশের সবচেয়ে শক্তিশালী বা তাকতবর রাজা ছিলেন কে? কনিষ্ক। ঠিক আছে, কুষাণ বংশের, মনে রাখবে, সবচেয়ে শক্তিশালী তাকতবর শাসক ছিলেন কনিষ্ক। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে তোমাদের আরও কোশ্চেন আসে কনিষ্ক রিলেটেড, যেমন অশ্বঘোষ, তোমরা নাম শুনেছ, অশ্বঘোষ আসে কোশ্চেন। দেখো, অশ্বঘোষ কে ছিলেন? তাহলে কুনাক্সের মানে দরবারে বিখ্যাত কবি ছিলেন অশ্বঘোষ। বা কোশ্চেনটা এইভাবেও আসে যে কনিষ্কের দরবারে বিখ্যাত কবি কে ছিলেন? তাহলে তোমরা বলতে হবে অশ্বঘোষ। আচ্ছা, যখন অশ্বঘোষ আমি বলেছি, তাহলে এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসে বা এসেছে যে বুদ্ধচরিতের রচয়িতা কে? ইয়েস, অশ্বঘোষ। কোশ্চেনটা অনেকবার অনেক এক্সামে এসেছে, বুদ্ধচরিতের রচয়িতা কে? অশ্বঘোষ। বা অশ্বঘোষের
রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? বুদ্ধচরিত। কোশ্চেনটি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। ঠিক আছে, আশা করি এ ধরনের কোশ্চেন আসলে তোমাদের মিস হবে না, ক্লাসে তোমাদের শেখা হয়ে গেছে 50%। ইয়েস, চলো ঘরে যদি 1-2বার রিভাইজ করো তাহলে আর কোনোদিন ভুলবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 3 নাম্বার কোশ্চেন। ক্লাসটি যদি হেল্পফুল মনে হয়, ভালো লাগে, অবশ্যই কমেন্টসে জানাবে। ঠিক আছে, এবং বন্ধুবান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবে যারা প্রিভিয়াস ক্লাসগুলোকে শেয়ার করেছো, তোমাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। চলো 3 নাম্বার কোশ্চেন দেখো, ইন্ডিপেন্ডেন্ট নামক পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইন্ডিপেন্ডেন্ট নামক পত্রিকার সম্পাদক কে ছিলেন? তুমি ইমেজে দেখতে পাচ্ছ ইন্ডিপেন্ডেন্ট নামক পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইয়েস, উনি হলেন মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু ছিলেন ইন্ডিপেন্ডেন্স নামক পত্রিকার সম্পাদক। অপশন সি হবে সঠিক উত্তর। আচ্ছা, মতিলাল নেহেরু কে ছিলেন? সকলে জানি আমরা, ফাদার অফ জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুর পিতাজি ছিলেন মতিলাল নেহেরু। জওহরলাল নেহেরু কে ছিলেন? সকলেই জানি, আর কোনো মানে তার মধ্যে আমাদের কোনো দ্বিধা নেই। ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কে ছিলেন? জওহরলাল নেহেরু। ঠিক না? উনি কত সালে শপথ নিয়েছিলেন? 15 আগস্ট 1947। 15 আগস্ট 1947 ভারত স্বাধীন হওয়ার জাস্ট পরেই উনি শপথ নিয়েছিলেন। ঠিক আছে, চলো আশা করি কোনো মানে ডাউট থাকলে হবে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 4 নাম্বার কোশ্চেন। ভারতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থী দুভাগে বিভক্ত হয়ে যায়? আমরা জানি জাতীয় কংগ্রেসের দুটি গোষ্ঠী ছিল, দল ছিল, চরমপন্থী এবং নরমপন্থী। এখানে বলা হয়েছে ভারতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীরা দুভাগে বিভক্ত হয়ে যায়। যদিও পরবর্তী সময়ে ওরা আবার এক হয়েছিল, বাট এখানে কোশ্চেন আমাদেরকে বলেছে কোন অধিবেশনে দুভাগে বিভক্ত হয়ে যায়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1907 সালের সুরাট অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীরা বিভক্ত হয়ে যায়। এবং তোমাদের কোশ্চেন আসে যে 1907 সালে সুরাট অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? কেন এটা কোশ্চেনটা আসে? এই অধিবেশনেই নরমপন্থী এবং চরমপন্থীরা বিভক্ত হয়ে যায়, সেই কারণে এই কোশ্চেনটা আসে। এই যে 2007 সালের যে অধিবেশন, সেটা সভাপতিত্ব কে করেছিলেন? প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন রাসবিহারী ঘোষ। ওকে, এ ধরনের কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে। তোমরা বিলিভ করো, এই কোশ্চেনগুলো যদি তোমরা আয়ত্তে রাখতে পারো, আশা করি যে কোনো এক্সামে জিকে জিএস তোমার একটা ভালো স্কোর করতে পারবে। আর যে কোনো কম্পিটিটিভ এক্সামের তোমরা খোঁজ খবর ভালো করে নেবে, যাচাই করবে, অ্যানালাইসিস করবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে জিকে জিএস ম্যাক্সিমাম নাম্বার স্কোর করে থাকে। যদি না করতে পারো, জিকে জিএসে যদি তুমি ম্যাক্সিমাম ভালো স্কোর না করতে পারো, এই কম্পিটিটিভ এক্সাম তোমার থেকে ক্লিয়ার হবেই না। ঠিক আছে, কেন অনেকে ম্যাথে উইক থাকে, অনেকে ইংলিশে উইক থাকে। জিকে জিএস কিন্তু উইক থাকার কারণ না। যদি তুমি ভালো করে পড়াশোনা করো, ভালো করে জিকে জিএস ঘাটাঘাটি করে ভালো করে যদি পড়ো, তাহলে কিন্তু জিকে জিএস তোমার মধ্যে কোনো উইকনেস থাকলেও তুমি ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। আর জিকে জিএসে ম্যাক্সিমাম স্কোর করেছো মানে তোমার কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করার চান্সটা অনেকটা বেড়ে যায়। সেই কারণে আমরা জিকে জিএসকে সবসময় আমাদের যখন থেকে তোমাদেরকে আমরা ইউটিউবে পড়াচ্ছি, তখন থেকে আমরা জিকে জিএসকে সবসময় সব স্টুডেন্টদের বলি জিকে জিএসটা ভালো করে আয়ত্ত করো। আর জিকে জিএস এমন একটা মানে সাবজেক্ট, এটা হলো কি বলবো, আনলিমিটেড একটা সমুদ্র। কোথায় থেকে জিকে জিএস আসবে, মানে অনেক অনেক পড়াশোনা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। সেই কারণে আমরা ডিটেলস ক্লাস 2024 শুরু করেছিলাম। জিআরবিটি যখন ফার্স্ট জিআরবিটি এসেছিল 2020 সাল থেকে, তখন আমরা জিকে জিএস আমাদের ইউটিউব চ্যানেলে এখনও রয়েছে, গিয়ে দেখো, জিকে জিএস এর ক্লাস করেছিলাম। এবং আমাদের জিকে জিএস থেকে জিআরবিটিতে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে কমন দিয়েছিলাম। সঙ্গে আমাদের তো নোট থেকে হিউজ কমন পড়েছে, হিউজ সাকসেস হয়েছে। বর্তমানে গ্রুপ সি চাকরিরত অবস্থা রয়েছে, গ্রুপ ডিও কিছুদিনের মধ্যে জয়েন করবে। তখন থেকে আমরা জিকে জিএসকে প্রেফার করেছিলাম তোমাদেরকে ভালো করে করার জন্য। পরবর্তী সময়গুলোতে 2024 বলেছিলাম, 2025 আমরা বলছি জিকে জিএস ভালো করে করো। আমরা এমনভাবে চলো, আমরা অ্যাডভান্স হচ্ছি, এমনভাবে আমরা জিকে জিএস এর ক্লাস করাচ্ছি, তোমরা রেগুলার ক্লাস ফলো করো, ভালো কমন পেয়ে যাবে। চলো তাহলে আপকামিং জিআরবিটি 2 আসছে, এখন থেকে নিজেকে প্রিপেয়ার করো। ঠিক আছে, জিকে জিএস এর ক্লাসটা মাস্ট বি ভালো করে ফলো করো। চলো, আর সঙ্গে তো আমাদের নোটস রয়েছে। চলো তাহলে কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর তো বললাম 1907 সালের সুরাট অধিবেশন, এবং সেই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ। ঠিক না? আচ্ছা, এটা ছিল অ্যাকচুয়ালি জাতীয় কংগ্রেসের 23তম সম্মেলন ছিল। কত নাম্বার সম্মেলন ছিল? 23তম। হ্যাঁ, 23
সম্মেলন ছিল, এটা জাতীয় কংগ্রেসের। ঠিক আছে, আচ্ছা এখন যেহেতু আমাদের চরমপন্থী এবং নরমপন্থী দুটি দলের কথা এসেছে, তাহলে আমরা জানবো যে চরমপন্থী 2-3 জন নেতার নাম এবং নরমপন্থী 2-3 জন নেতার নাম। ঠিক আছে, অপশন তোমাদেরকে এমন আসে, যেমন নাম দিয়ে দিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উনি কি নরমপন্থী গোষ্ঠীর ছিলেন না চরমপন্থী গোষ্ঠীর ছিলেন। ঠিক আছে, তাহলে চলো মেন বিখ্যাত কয়েকজন নেতার নাম আমরা জেনে নিই। প্রথমে আমরা জেনে নেব চরমপন্থী নেতাদের মধ্যে কে কে ছিলেন। প্রথমে যদি আমরা বলি বাল গঙ্গাধর তিলক, এই যে চরমপন্থী নেতাদের মধ্যে কে কে ছিলেন, বাল গঙ্গাধর তিলক বলতে পারো, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, যাকে এই 3জন তোমরা ফেমাস বলতে পারো চরমপন্থীদের মধ্যে। আর নরমপন্থীদের মধ্যে যদি তুমি 2-3 জনের নাম বলো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোপাল কৃষ্ণ গোখলে, ওরা ছিলেন। ঠিক আছে, এইসব ব্যক্তিবর্গরা নরমপন্থীতে ছিলেন। ঠিক আছে, আশা করি তোমরা জানো, এগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা তারপরে তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম এই যে নরমপন্থী চরমপন্থী বিভক্ত হয়েছে, পরবর্তী সময়ে ওরা আবার মিলিত হয়েছিল। অ্যাকচুয়ালি পরবর্তী সময়ে ওরা 1916 সালে 1916 সালে আবার ওরা মিলিত হয়েছিল। ঠিক আছে, এটা মনে রেখে দিবে 1916 সালে। তাহলে 1907 সালে ওরা বিভক্ত হয়েছিল, 1916 সালে ওরা আবার মিলিত হয়েছিল, মানে প্রায় 9 বছরের মাথায় আবার সেই নরমপন্থী চরমপন্থী একসঙ্গে মিলিত হয়েছিল। ঠিক আছে, চলো এত ডিটেল যদি আলোচনা করতে যাই তাহলে ক্লাস তো বিশাল বড় হয়ে যাবে ভাই। আচ্ছা চলো নেক্সট কি 5 নম্বর কোশ্চেন দেখো, ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা? ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে কিতাব উর রেহলা। কিতাব উর রেহলা গ্রন্থটির রচয়িতা করেছিলেন ইবন বতুতা। তাছাড়াও তোমরা মনে রাখবে যে সফরনামাও কিন্তু ইবন বতুতা লিখেছিলেন। ঠিক আছে, আচ্ছা ইবন বতুতা, আরেকটি কোশ্চেন আসে যে ইবন বতুতা কবে ভারতে আসেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কবে ভারতে আসেন এবং কার মানে রাজত্বকালে বা কার আমলে ভারতে আসেন, এই কোশ্চেনটাও ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 1333 খ্রিস্টাব্দে মনে রাখবে, 1333 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা ভারতে আসেন। ঠিক আছে, মরক্কো থেকে, কোথায় থেকে আসেন? মরক্কো থেকে ভারতে এসেছিলেন। হ্যাঁ, যাই হোক কোথায় থেকে আসেন যদি মনে রাখবে, 1933 খ্রিস্টাব্দে 1333-এ মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতে এসেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, সার্বভৌম শব্দের অর্থ কি? আমরা সকলেই জানি, মানে অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে সার্বভৌম অর্থটা, মানে যে ওয়ার্ডটা, এটা থেকে মানে কিন্তু তোমরা একটু মানে আইডিয়া পেয়ে যাচ্ছ যে সার্বভৌম কি। সার্বভৌম শব্দের অর্থ হলো বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত, মানে সার্বভৌম মানে আমি নিজের স্বাধীন, ঠিক না, বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত। অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, মানে অর্থাৎ যদি আমরা বলতে চাই বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত, যদি আমরা বলতে চাই কোনো একটা দেশ, মানে যে দেশের কোনো ধরনা কোনো বৈদেশিক শক্তি বা কেউর উপরে নির্ভরশীল থাকতে হবে না, কোনো বৈদেশিক শাসক ব্যবস্থার মধ্যে পড়ে না, হ্যাঁ, বা নিজেদেরই মতো করে চলতে পারে, সেটাই হলো সার্বভৌম। ঠিক আছে, যেমন আমাদের ভারতবর্ষ রয়েছে, ঠিক না, যদি তোমরা সুন্দরভাবে গুছিয়ে বলতে যাও, মানে কোনো দেশ বা কোনো কান্ট্রি বৈদেশিক শাসনের মানে ব্যবস্থাপনার মধ্যে পড়ে না, নিজেরা নিজেদের কি করে চলতে পারে বা নিজেদের শাসন ব্যবস্থা নিজেরাই তৈরি করে নিজেরাই চলতে পারে, একে সার্বভৌমত্ব দেশ বলে, যেমন আমাদের ভারতবর্ষ এক্সাম্পল। ঠিক আছে, চলো ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন, ভারতের শাসন ব্যবস্থা কীরূপ? যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই সকলে একটি লাইক করে যাবে। যদি মনে করো যে আমার ক্লাসটি ভালো লেগেছে, কিছু শিখতে পেরেছি, সকলে একটি করে লাইক করে যাবে। ঠিক আছে, ভারতের শাসন ব্যবস্থা কীরূপ? আমাদের ভারতবর্ষের শাসন ব্যবস্থা কীরূপ? অবশ্যই কীরূপ কী হবে সঠিক উত্তর? আধা যুক্তরাষ্ট্রীয়। হ্যাঁ, আধা, অপশন এ হবে সঠিক উত্তর, আধা যুক্তরাষ্ট্রীয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি কী জানো না এটা, আধা যুক্তরাষ্ট্রীয় মানে যদি আমরা বলি যে এটাকে বলে কুসারি, হ্যাঁ কুসি ফেডারেল স্ট্রাকচার বা সিস্টেম বলে এটাকে, এসে কুসি ফেডারেল, হ্যাঁ FEDERAL ফেডারেল স্ট্রাকচার, হ্যাঁ, বা যাই হোক এটাকে আধা যুক্তরাষ্ট্রীয় মানে কুসি ফেডারেল স্ট্রাকচার। অ্যাকচুয়ালি মানে জিনিসটা কি তোমাদের যদি আমি একটু বুঝিয়ে দিই, ধরো আমাদের যে ধরো এই আমাদের কান্ট্রি, হ্যাঁ ভারতবর্ষ, হ্যাঁ মানে এটা ভারতবর্ষের হতে পারে, মানে এই যে কুসি ফেডারেল স্ট্রাকচারটা সিস্টেমটা এটা কি, এটাই তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো এই যেমন কোনো একটা কান্ট্রি, হ্যাঁ আমাদের ভারতবর্ষ, এটাকে চারোদিক থেকে আমাদের স্টেটগুলো মানে সারাউন্ডিং বা বেষ্টিত হয়ে আছে না, যেমন আমাদের রাজধানী যদি বড় দিল্লি, হ্যাঁ ভারতবর্ষ, চারোদিকে আমাদের অন্যান্য স্টেট রয়েছে এবং ওই স্টেটগুলোর যে মাঝখানে আমাদের কেন্দ্র রয়েছে, ঠিক না, এই যে স্ট্রাকচারটা এটাই হলো অ্যাকচুয়ালি কুসি ফেডারেল স্ট্রাকচার। মানে এটা চারদিক থেকে যদি আমি তোমাদেরকে যদি মানে বলতে যাই যে মাঝখানে থাকবে কেন্দ্র, তার চারপাশে থাকবে ছোটো ছোটো রাজ্য, সব মিলিয়ে হবে এটি একটি কান্ট্রি। কী হবে? সব মিলিয়ে একটি কান্ট্রি হবে। ঠিক আছে, এই ছোটো ছোটো যে রাজ্যগুলো, সেগুলো রাজ্য পাওয়ার মিলেই
সম্পূর্ণটা কান্ট্রির পাওয়ার। এই যে সিস্টেমটা এটাই হলো যুক্তরাষ্ট্রীয় আধা যুক্তরাষ্ট্রীয় বা যুক্তরাষ্ট্রীয় বলতে পারো স্ট্রাকচার বা কুইজ ফেডারেল সিস্টেম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলো 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে, বারদৌলি সত্যাগ্রহ কে এর নেতাকে, বারদৌলি সত্যাগ্রহের নেতাকে আমি ইমেজ দিয়ে রেখেছি, তোমরা অনায়াসে বলতে পারবে, কিন্তু একটু আমাদের ডিটেলস জানতে হবে। বারদৌলি সত্যাগ্রহের নেতাকে, সত্যাগ্রহের নেতা হলো বল্লভভাই পাটেল। ঠিক না, এখানে কি আছে অপশন সি বল্লভভাই পাটেল। হ্যাঁ, উনি হলেন বল্লভভাই পাটেল, কিন্তু আমি সর্দার এখানে বলিনি। ঠিক আছে, কেন বলিনি সেটা তোমাদেরকে আমি বলবো। বারদৌলি সত্যাগ্রহের নেতাকে বল্লভভাই পাটেল। আচ্ছা, এই যে সত্যাগ্রহটা এটা মনে রাখবে তোমরা 1928 সালে, হ্যাঁ 1928 সালে গুজরাটে হয়েছিল। কোথায় হয়েছিল? 1928 সালে গুজরাটে হয়েছিল। আচ্ছা, এই যে বল্লভভাই পাটেল, ওনাকে আমরা কি জানি? সর্দার বল্লভভাই পাটেল। একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু মাথা দিয়ে মানে একটু মনোযোগ দিয়ে শুনো। সর্দার বল্লভভাই পাটেল, এই যে সর্দার, এই সর্দার উপাধিটা কে দিয়েছিলেন? পরীক্ষায় কোশ্চেন আসে যে বল্লভভাই পাটেলকে সর্দার উপাধি কে দিয়েছিলেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে গান্ধীজি। গান্ধীজি বল্লভভাই পাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। কিসের জন্য দিয়েছিলেন? যদি আমরা একটু ডিটেলসে জানতে চাই, কিসের জন্য দিয়েছিলেন? এই যে বারদৌলি সত্যাগ্রহ, এই বারদৌলি সত্যাগ্রহের জন্যই মহাত্মা গান্ধী বল্লভভাই পাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। সেই কারণে আমরা ওনাকে বর্তমানে সর্দার বল্লভভাই পাটেল নামে জানি। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো, ফ্রিডম ইন এক্সাইল বইটির কার লেখা? ফ্রিডম ইন এক্সাইল এই বইটি কার লেখা? ইমেজে তোমরা বুঝতে পারছো কার লেখা? যারা জানো সঠিক উত্তর অবশ্যই কমেন্টস করে জানাও। ফ্রিডম ইন এক্সাইল বইটি কার লেখা? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে ইয়েস, দালাই লামা। হ্যাঁ, দালাই লামার লেখা হলো ফ্রিডম ইন এক্সাইল। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। 10 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? কি হবে সঠিক উত্তর? ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ডে। হ্যাঁ, অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। হ্যাঁ, উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। ঠিক না, নাম শুনেছো তোমরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। 11 নম্বর কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিধবা বিবাহ সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? কি বিধবা বিবাহ সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে 1861 সালে। আমি টাইম ওয়েস্টেজ করবো না, অনেক লম্বা হচ্ছে ক্লাসটা। হ্যাঁ, 1861 সালে। আশা করি তোমাদের ইন্টারেস্ট লাগছে, ভালো লাগছে। 1861 সালে বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠিত হয়। কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠা করেন এম.জি. রানাডে। এম.জি. রানাডে। এম.জি. রানাডে বিধবা বিবাহ সমিতি 1861 সালে প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, তাছাড়া তুমি একটু মনে রাখবে যে তোমাদের পরীক্ষায় আসে এম.জি. রানাডে কে কি বলা হতো, মানে এম.জি. রানাডাকে কি বলা হতো বা কি নামে ডাকা হতো বা ওনাকে কি নামে মানে জানা যেত যদি বলতে পারো, তাহলে বলো পশ্চিম ভারতের নবজাগরণের জনক। পশ্চিম ভারতের নবজাগরণের জনক বলা হতো বা জনক নামে জানা যেত এম.ডি. রানাডেকে। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে কিন্তু। ঠিক আছে, চলো 13 নম্বর কোশ্চেন দেখো। তোমাদেরকে ইনফর্ম করে দিই, আমাদের চ্যানেলে মঙ্গল বৃহস্পতি শনি সন্ধ্যা 6টার সময় ম্যাথমেটিক্সের ক্লাস চলছে। তুমি আপকামিং যে এক্সামে বসতে যাচ্ছ না কেন, ওই ক্লাসগুলো তোমাদেরকে মানে হেল্প করবে। কেন? আমরা বেসিক থেকে ক্লাসগুলো করাচ্ছি একদম ডিটেলসে, টাইম মানে ম্যাক্সিমাম টাইম নিয়ে আমরা ধীরে 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 ক্লাসটি করাচ্ছি। ঠিক আছে, সুতরাং ওইখান থেকে তুমি খুব একটা বেনিফিটেড হবে। এবং সোম বুধ শুক্র জিকে ক্লাস চলছে, যেটা রেগুলার বেসিসে চলে না, যদিও আমি মানে পারি না, টাইম পাই না। তারপরও যে ক্লাসগুলো আমরা করাবোই মানে ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস, এই ক্লাসগুলো থেকে তুমি ভালো একটা কমন পেয়ে যাবে। ঠিক আছে, ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করবে। চলো 12 নম্বর কোশ্চেন, ফল পাকানোর কাজে কোনটি ব্যবহার করা হয় বা ফল পাকানোর কাজে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? ফল পাকানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? ঠিক আছে, চলো এখানে বলা হয়েছে ফল পাকানোর কাজে কোনটি ব্যবহার করা হয়। আমাদের অপশন থেকে মানে বুঝতে হবে এখানে কোন অ্যাসিডের কথা বলা হয়েছে না কোন গ্যাসের কথা বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে ফল পাকানোর কাজে কোন কি ব্যবহার করা হয়? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন।
ফল পাকানোর কাজে ইথিলিন ব্যবহার করা হয়, ঠিক না? আচ্ছা, ইথিলিনের সংকেত কি জানো তোমরা? আশা করি সকলে জানো, C2H4। হ্যাঁ, C2H4 হলো ইথিলিনের সংকেত। অনেক সময় পরীক্ষা দিয়ে দিতে পারে যে ফল পাকানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়, ফল পাকানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়, ঠিক আছে? যদি গ্যাস বলে তাহলে তোমরা দেবে এসিটিলাইন গ্যাস। হ্যাঁ, এসিটিলিন গ্যাস ব্যবহার করা হয়, ঠিক আছে? এসিটিলিন গ্যাস। আচ্ছা, এসিটিলিন গ্যাসের সংকেত হলো C2H2। হ্যাঁ, C2H2। আর ইথিলিনের হলো C2H4। একটু সংকেতটাও জেনে রাখবে, কারণ অনেক সময় যদি এক্সামে মানে কোশ্চেন যদি একটু টাফ হয় তাহলে ফুল নাম না দিয়ে সংকেত দিয়ে দেবে, মানে এটা যাচাই করবে তুমি সংকেত জানো কি না, ঠিক না? তো সুতরাং সংকেতটা একটু মানে জেনে রাখবে। হ্যাঁ, চলো 13 নম্বর কোশ্চেন দেখো, গুরু নানক কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন? কি বলা হয়েছে? গুরু নানক কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন? দেখো কোশ্চেনগুলো মানে এটা একটু টাফ ধরনের কোশ্চেন। কেন টাফ? তোমাকে প্রথমে জানতে হবে যে মুঘল, যদি তোমার মানে একটু টোটালি যদি তুমি মুখস্থ করে রাখো, হুবহু যদি কমন এসে পড়ে তাহলে তুমি আনসার করতে পারো। যদি তোমার মনে করো যে তুমি একটু মানে হুবহু কমন আসেনি, তাহলে তোমাদের কিন্তু এগুলো জানতে হবে যে গুরু নানকের যে ডিউরেশনটা এটা কি, তোমাদেরকে প্রথমে জানতে হবে গুরু নানকের ডিউরেশনটা কি। অ্যাকচুয়ালি গুরু নানকের সময়কাল হলো কি 1469 থেকে 1539। হ্যাঁ, 1469 থেকে 1539 এই সময়টা গুরু নানকের সময়কাল ছিল। এবং ওই সময়ে কোন রাজা রাজত্ব করেছিল এটা তোমাকে জানতে হবে। আচ্ছা, তোমাদেরকে একটু যদি আমি বলি, তোমরা জানো সকলে যে পানিপথের যে যুদ্ধ হয়েছিল, প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? যারা জানো কমেন্টস করো। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। আশা করি সকলেই জানো, এটা একদম কমন কোশ্চেন পরীক্ষার জন্য, ঠিক না? 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ। এতটুকু আমি তোমাদেরকে বলে দিয়েছি। এখন তোমরা আনসারটা আমাকে কমেন্টস করে জানাও যে গুরু নানক কোন মুঘল সাম্রাজ্যের সমসাময়িক ছিলেন। সব কিছু আমি আনসার বলে দিয়েছি তোমাকে, এই ক্লাসের মধ্যে সব আনসারটা আমি বলে দিয়েছি ডিটেলস। এখন তুমি কমেন্টস করে জানাও, এটা আমি আনসার বলছি না, তোমাদের থেকে আমি কমেন্টস মানে আমি জানতে চাই তোমরা বা বুঝতে চাই কতটুকু মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা দেখছো। আবার আমি একটু বলে দিই, শোনো। গুরু নানকের যে ডিউরেশনটা, সময়কালটা কত ছিল? 1469 থেকে 1539, ঠিক আছে? এই সালটা, এই সময়ে গুরু নানকের সময়কাল ছিল, বুঝতে পারছো? এখন তোমাদেরকে আমি ক্লু দিয়ে দিই যে তোমরা এটা জানো বা ম্যাক্সিমাম স্টুডেন্টরা জানে, কেন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পরীক্ষায় আসে বা এসেছে অনেক এক্সামে। 1526 সালে পানিপথের যুদ্ধ হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোধির মধ্যে। বাবর এবং ইব্রাহিম লোধির মধ্যে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। এবং গুরু নানকের সময়কাল ছিল 1469 থেকে 1539। তাহলে এই কোশ্চেনটার আনসার কি হবে? গুরু নানক কোন মুঘল সাম্রাজ্যের সমসাময়িক ছিলেন? এ বাবর, বি হুমায়ুন, সি আকবর, ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর মাস্ট বি সকলে কমেন্টস করে জানাবে, আমি দেখতে চাই। চলো নেক্সট কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন। প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? ভেরি ইম্পর্টেন্ট। প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? হু ফাউন্ডেড দ্য ফার্স্ট ওমেন্স ইউনিভার্সিটি? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে কেশব কার্ডে। অপশন সি হবে সঠিক উত্তর, কেশব কার্ডে 1916 সালে। কত সালে? 1916 সালে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। কোথায় করেন? মুম্বাই। ঠিক আছে, এটাও জানতে হবে কত সালে করেন, কোথায় করেন, এটাও আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, অপশন ডি, 15 নম্বর কোশ্চেন। আকরিক লোহা উত্তোলনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে? আকরিক লোহা উত্তোলনে ভারত পৃথিবীর মধ্যে কততম স্থান অধিকার করে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 4র্থ স্থান অধিকার করেছে আকরিক লোহা উত্তোলনে ভারত পৃথিবীর মধ্যে। তাহলে ফার্স্ট কে, সেকেন্ড কে, থার্ড কে আমাদের জানতে হবে। ইয়েস, ফার্স্ট হলো চীন। ঠিক আছে, ফার্স্ট চীন। সেকেন্ড কে, না সরি, ফার্স্ট চীন হবে না, ফার্স্ট
করেছিল অস্ট্রেলিয়া, হ্যাঁ প্রথম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, ঠিক আছে। সেকেন্ড করেছিল ব্রাজিল, হ্যাঁ সেকেন্ড হলো ব্রাজিল, ঠিক আছে, এবং তৃতীয় হলো চীন, ঠিক আছে, তৃতীয় হলো চীন এবং চতুর্থ হলো আমাদের ভারত, ঠিক আছে। চলো, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, ক্লাসটি থেকে কিছু শিখতে পেরেছো। যখন আরও এক দুবার রিভাইজ করে নেবে তখন তোমরা কিন্তু মানে এগুলো আর ভুলবে না কখনো, ঠিক আছে। আর এই ধরনের কোশ্চেনেই প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে, এই ধরনের কোশ্চেনই আগামীতে ঘুরিয়ে ফিরিয়ে আসবে। আমরা এই ধরনের ক্লাস কন্টিনিউ করিয়ে যাব যদি তোমাদের সাপোর্ট পাই বা তোমাদের যদি সমর্থন পাই। কেমন সাপোর্ট? যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তোমরা কমেন্টস করে জানাও, এবং ক্লাসটি যদি তোমরা বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করো, ওরাও দেখে ভিউ আসবে, ভালো লাগবে, মানে আমি মোটিভেট হব ক্লাসটি মানে আরও ভালোভাবে করাতে, তোমাদেরকে আমারও ভালো লাগবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ক্লাসটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আর আপকামিং এক্সামগুলোর কথা বললাম, জিআরপি 2 থেকে শুরু করে পুলিশ সাব ইন্সপেক্টর, পুলিশ কনস্টেবল, রেলওয়ে গ্রুপ ডি বা আদার অন্যান্য এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে রয়েছে, 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।